দেখো আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করব পাটিগণিতের, সেটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। পাটিগণিতের মোট অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে তিনটে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শতকরা, 2 নাম্বার হচ্ছে অনুপাত সমানুপাত, আর 3 নাম্বার হচ্ছে মিক্সচার অ্যালিগেশন। এই তিনটে চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে পড়ে নাও তাহলে পাটিগণিতের 60% কভার হয়ে যাবে। আমরা যে ক্লাসগুলো করব একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টার লিংক রেখে, যেমন পার্সেন্টেজের কথা আমি যদি বলি তোমাকে, পার্সেন্টেজ কোথায় কোথায় কাজে লাগবে একবার দেখে নাও। পার্সেন্টেজ তুমি যখন লাভ ক্ষতি করবে, লাভ ক্ষতি, তখন পার্সেন্টেজ কাজে লাগবে। যখন তুমি সরল সুদ করবে, সিম্পল ইন্টারেস্ট, তখন কাজে লাগবে। যখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করবে মানে চক্রবৃদ্ধি সুদ, তখন কাজে লাগবে। এছাড়াও আয়তক্ষেত্রের কিছু অঙ্কেতে কাজে লাগবে পার্সেন্টেজের কনসেপ্ট। মানে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলেও প্রস্থ কত কমবে, যার ফলে ক্ষেত্রফল সেম থাকবে। দেখে মনে হবে এটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক, বাট ওটা পার্সেন্টেজ দিয়ে হয়ে যাবে। এছাড়াও অনেক ছোট ছোট কনসেপ্ট বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের কাজে লাগবে। আর আমরা পাটিগণিত 4 থেকে 5টা ফর্মুলার মধ্যে শেষ করে দেব, বাকিটাই থাকবে বেসিকের উপরে। তাই তোমাদের যেটা করণীয়, ক্লাস কিন্তু নিয়মিত করতে হবে। ক্লাস মিস গেলে হবে না, আর মিস গেলে সেই ক্লাসটা অবশ্যই রেকর্ড দেখে তারপরে নতুন ক্লাসে জয়েন হবে। কারণ এখানে একটা ক্লাস মিস করা তো দূরের কথা, তুমি যদি একটা ক্লাসের ভেতরে 5 মিনিট না থাকো তাহলে পরের জিনিসগুলো বুঝতে পারবে না। কারণ আমি তোমাদের বেসিক কনসেপ্ট থেকে করাবো, বেসিক লেভেল থেকে, টাইপ ওয়াইজ দেবো আর শর্টকাট বলবো। ওই ফর্মুলা মুখস্থ করিয়ে অঙ্ক আমি তোমাদের কিন্তু করাবো না, যে দেখো এই একটা অঙ্ক, এরকম অঙ্ক থাকলে এটা একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেবে। ওইভাবে কিন্তু আমি অঙ্ক তোমাদের করাবো না। তাই প্রথম থেকে তোমার 100% ফুল অ্যাটেনশন দিয়ে পড়বে। আর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই ক্লাসগুলো করার পর তোমাকে অন্য কোথাও ভর্তি হতে হবে না, কোনো ইউটিউবে ভিডিও দেখতে হবে না, কোনো স্যারের কাছে যেতে হবে না। এই ক্লাসে রেকর্ডেড অ্যাক্সেস তোমার কাছে থাকবে, তোমাদের কাছে নিজস্ব নোট থাকবে। প্রথম ক্লাসে আমি বলেছিলাম কি নোট করতে হবে, এখন কারোর কিছু নোট করার দরকার নেই, এখন শুধু শুনে রাখো। পাশে একটা রাফ খাতা নিয়ে বসো, আমি যেগুলো এখানে করতে দেবো সেগুলো তোমরা করবে জাস্ট। ঠিক আছে, তো চলো শুরু করছি। ঠিক আছে, পার্সেন্টেজের ক্লাস 1, একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করছি। পার্সেন্টেজ, পার্সেন্টেজ এই কথাটা আমি লিখছি একবার। পার্সেন্টেজ মানে শতকরা। পার, পার কথাটা মানে হচ্ছে প্রতি, প্রতি, পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে 100। সেঞ্চুরি কথা নিশ্চয়ই শুনেছো। পার্সেন্টেজ ভেতরেই লুকিয়ে রয়েছে ডেফিনেশন, মানে প্রতি 100তে কোনো কিছু জিনিসকে তুলনা করা বোঝালেই সেটা হয়ে যাবে পার্সেন্টেজ। ধরো 100 নম্বরের পরীক্ষা, এর মধ্যে তুমি 85 পেয়েছো, তার মানে কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো? তুমি এইভাবে বলতে পারো আমি 85% পেয়েছি। যদি পরীক্ষাটা 100 নম্বরের হয়, আমরা যখন ক্লাস 7-8-এ পড়তাম, মনে আছে কিনা জানি না, 20 নম্বরের টেস্ট হতো, ইউনিট টেস্ট। 20-র মধ্যে ধরো কেউ 18 পেয়েছে, স্যার এভাবে লিখে দিত 20/18, সরি 18/20 এভাবে লিখে দিত। এর মানেটা কি, 20-র মধ্যে তুলনা করছে তাকে, 20-র মধ্যে সে 18 পাচ্ছে। এটাকে যদি আমি পার্সেন্টেজে চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কতর মধ্যে পেতে হবে, 100-র মধ্যে কত পেতাম। যদি 20-র মধ্যে পরীক্ষাতে কোন একটা ছেলে 18 পায়, তাহলে 100-র মধ্যে ওই ছেলেটা কত পাবে, সেটাই হয়ে যাবে পার্সেন্টেজ। তাহলে দেখো 18 আছে, 20, এই নিচের 20-কে আমি 100-র মধ্যে আনতে চাইছি, তাহলে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। আর ভগ্নাংশ যখন নিচেরটাকে গুণ করবে, অপরটাকেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে জিনিসটা কত যাচ্ছে দেখো, 90/100। অর্থাৎ পরীক্ষাটা যদি 100-র মধ্যে হতো তাহলে সে 90 পেত। তার মানে আমি বলতে পারি এখন সে 90% নাম্বার পেয়েছে। অর্থাৎ 20-র মধ্যে 18 পেলেও আমরা বলবো 90% পেয়েছে, 100-র মধ্যেও 90 পেলেও আমরা বলবো 90% পেয়েছে। আবার 40-এর মধ্যে কেউ যদি 36 পায় তাহলেও বলতে পারবো 90
পার্সেন্টেজ পেয়েছে। এটাও 90%, এটাও 90%, এটাও 90%। কারণ কি, আমি 100-র মধ্যে এখানে কমন যেটা সেটা হচ্ছে 100টা। এরপর দেখো, যখন আমি 90/100 লিখছি, এটাকে আমি এভাবে একটু ভেঙে লিখছি, 90 গুণ 1/100, একটু ভেঙে ঘুরিয়ে লিখলাম। এখন দেখো, এই যে 1/100, এটার পরিবর্তেই পরের স্টেপে আমি 90% বলছি। তার মানে পার্সেন্টেজটার অর্থটাই হবে 1/100। যখনই কোথাও পার্সেন্টেজ লেখা থাকবে সেটা 1/100 লেখা রয়েছে। যদি 20% লেখা থাকে, তার মানে কি 20 ইন্টু 1/100, অর্থাৎ পার্সেন্টেজটাকে আমরা এভাবে বলে থাকি, পার্সেন্টেজ সমান 1/100। এরপর পরীক্ষাতে আমাদের কি করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে পার্সেন্টেজটাকে ভগ্নাংশে পরিণত করতে হয়। এই যে 18/20, এটা একটা ভগ্নাংশ। পার্সেন্টেজটাকে কখনো ভগ্নাংশে মানে ফ্র্যাকশনে পরিবর্তন করতে হয় অঙ্কের সুবিধার্থে, আবার কখনো কখনো ফ্র্যাকশনকে আমাদের পার্সেন্টেজে পরিণত করতে হয়। তো কিভাবে করবে দেখো, তো ফ্র্যাকশনকে পার্সেন্টেজ পরিণত করার এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি, যেটা হচ্ছে এই 18/20। ধরো কোথাও লেখা রয়েছে 3/4, 3/4, এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করব। তাহলে কি করবে দেখো, কি করবে, জাস্ট 100 দিয়ে গুণ করে দেবে। অ্যাকচুয়ালি এই নিচের 4কে 100 বানাতে হয়, আর ওপর 3টাকে সেই অনুযায়ী বানাতে হয়। মানে নিচের 4কে যদি 100 বানাতে হয়, তাহলে 25 দিয়ে গুণ করতে হয়। সে এত শত ভাবনা চিন্তা না করে আমরা জাস্ট সিম্পল কি করব, 100 দিয়ে গুণ করে দেবো। যখনই কোনো একটা ভগ্নাংশকে পার্সেন্টেজে চেঞ্জ করতে যাব, তাহলে সিম্পল আমরা 100 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারলাম? যেমন এর ক্ষেত্রে হবে কত, 4 25 6 3 25 75। এরপর পার্সেন্টেজকে যখন আমরা ভগ্নাংশে চেঞ্জ করব, এটাই মেনলি বেশি কাজে লাগে। পার্সেন্টেজকে যখন আমরা ভগ্নাংশে চেঞ্জ করব, তখন কি করবে, জাস্ট 100 দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে 75% ছিল, এটাকে আমি ভগ্নাংশ করতে চাইছি। কি করবে, পার্সেন্টেজ তুলবে, নিচেই 100 চলে আসবে, নিয়ে এরপর কাটাকুটি করে তুমি ছোট করবে। এতদূর সবার ক্লিয়ার হয়েছে? আমি যেটা বললাম পার্সেন্টেজ, আর কিছু নেই, পার্সেন্টেজের কনসেপ্ট এইটুকুনি আছে, বেসিকটা। সবার ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? মাইক্রোফোন অন করে বলো বা কমেন্টে লিখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ, এরপরে আসছি, এই যে ভ্যালুগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে পার্সেন্টেজে, বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে হবে। এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে দেখে রাখো, কারণ পরীক্ষাতে এই পার্সেন্টেজ গুলোই ঘুরিয়ে ফিরিয়ে এরা দেয়। এগুলো মুখস্থ থাকলে ভালো, মুখস্থ হয়ে যাবে। ক্লাসের শুরুতেই আমি তোমাদের এগুলো মুখস্থ করিয়ে দেবো, আলাদা করে তোমাকে মুখস্থ করতে হবে না। শুধুমাত্র আলাদা করে তোমরা নামতা, ঘন, বর্গ এগুলো মুখস্থ করে নেবে। বাকি মুখস্থ করানো যা প্রয়োজন হবে সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। যারা নতুন আছো খুব ভালো করে বুঝবে, আর যারা পুরানো স্টুডেন্ট আছো তারাও বুঝবে। কারণ হচ্ছে আমি আমি যে এগুলো বলবো সেগুলো কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই হবে। হুম, দেখো, এই 37.5 এটাকে অনেক সময় এভাবে লেখা থাকে কিন্তু, হ্যাঁ, 37 পূর্ণ 1/5, সরি 1/2, 37 পূর্ণ 1/2 এভাবে লেখা থাকে, ঠিক আছে? সো দেখো 37.5 এটাকে যদি আমি পার্সেন্টেজটাকে ভগ্নাংশে চেঞ্জ করি তাহলে কি হবে। তো ভগ্নাংশ চেঞ্জ করার জন্য কি করতে হবে, নিচেই 100 নিয়ে চলে আসতে হবে, মানে পার্সেন্টেজটা তুললে নিচেই 100 আসবে, ঠিক আছে? তো দেখো 37.5 নিচে 100 এলো। এরপর আমি দশমিক তুলবো, দশমিক তুললে নিচে 10 আসবে। এটা একটু ভালো করে বুঝে নাও যারা নতুন আছো। 0.5 ছিল, 0.5 ছিল, দশমিক তুলেছি, নিচেই 10 কেন এলো, দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে সেই জন্য 10 এলো। যদি দুটো সংখ্যা থাকতো, 37.51 ছিল, তাহলে দশমিক তুলে নিচে কত আসতো, 100 আসতো। ছোট ছোট জিনিস, তাও আমি বলে দিচ্ছি তোমাদের, কারণ কি পাশে দুটো শূন্য রয়েছে, দুটো সংখ্যা রয়েছে। সিমিলারলি দশমিকের প্রকাশ ক্ষেত্রেও সেম ওয়েতে করতে হবে। তো এটা জাস্ট কাটাকুটি করো, ঠিক আছে? দেখো 5 দিয়ে কাটবো,
আর দেখো কাটাকুটি করার ক্ষেত্রে এখানে শেষে 5 আছে, তার মানে এটা 5 দিয়ে কাটাকুটি যাবে। 5 2 10, 5 দিয়ে এটা 5 7 35, 5 5 25, 3 এবার 25 দিয়ে চালাবো। দেখো 100 আর 75 যখনই দেখতো 25 দিয়ে কিন্তু ক্যালকুলেশন হবে। 3 25 75, 4 25 100। তো এটা আমি কত পাচ্ছি? 3/8 পাচ্ছি। অর্থাৎ 37.1/2 বা 37.5, এটাকে ভগ্নাংশ করলে হবে 3/8। এগুলো মুখস্থ করতে হবে, আমি তোমাদের করিয়ে দেবো। 16.23%, এটাকে আমাদের ভগ্নাংশে পরিণত করতে হবে। 16.23, এটাকে আমরা কি করব? প্রথমে পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নেব। ভালো করে দেখে নাও যারা নতুন আছো, অনেকেই পারবে জানি। 16.23, এটাকে ভাঙছি। ভাঙার আগে ছোট্ট করে একটা কথা বলে দিই, এই 16.23, 16 পূর্ণ মানে 16 সংখ্যাটা পুরোপুরি রয়েছে প্লাস 2/3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই জিনিসটা একটু দেখে রাখো, কারণ এটা কাজে লাগবে যখন আমরা সরল করব। 16.23, এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি 16 প্লাস 2/3। ঠিক আছে, এরপর দেখো এটাকে আমি মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ না কি বলে, ওটাতে পরিণত করব। 3 16 48, 16 সঙ্গে 3 গুণ হবে 48, আর উপরে 2 যোগ হবে, নিচে 3 আছে, তাহলে 50/3। এটা উত্তর নাকি? না, পার্সেন্টেজ রয়েছে এখনো। পার্সেন্টেজ তুললে নিচেই 100 আসবে। 50 দিয়ে এটা 2 বার যাবে, অর্থাৎ 1/6। অর্থাৎ 16.23 সমান 1/6। আচ্ছা, এটা হচ্ছে ভগ্নাংশ আছে। তোমাদের হোম টাস্ক থাকবে এরকম অনেক। 2/3 এটাও ভগ্নাংশ আছে, এটাকে পার্সেন্টেজে পরিণত করব। কত হয় বলো তো? কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। 2/3 গুণ 100 মানে 200/3। সোজা কথা, 200/3 কে যদি আমি ভগ্নাংশে মানে ভেঙে দিই, তাহলে কত হবে? 200 কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 6 18, 20, 3 6 18, নিচে 2 ভাগ শেষ। তো এটাকে কিভাবে লিখে? 66 পূর্ণ, সরি সরি, 66 পূর্ণ 2/3 ভগ্নাংশ, সরি পার্সেন্টেজ হয়ে যাবে, কারণ এটা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ করছি। 66.2/3%। 1/6টাকে তোমরা এইভাবে করে নেবে, 100 গুণ করে পার্সেন্টেজে পরিণত করে নেবে। 16.2/3 বলেই দিয়েছে পূর্ণ, ঠিক আছে, এগুলো মুখস্থ থাকে অনেকে, যারা ওল্ড স্টুডেন্ট তারা জানে। এরপর এটা গেল পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। এরপর দেখো যদি কোনো সংখ্যার তোমাকে পার্সেন্টেজ বের করতে বলে, ধরো তোমার কাছে 240 টাকা আছে, তুমি বলে দিল এর 25% বের করো, এর 25% বের করো, 240-এর 25%। আচ্ছা, এর কথাটার মানে হচ্ছে গুণ। এর কথার অর্থ গুণ। বদমাস রুল যখন করবো তখন দেখবো। তাহলে 240-এর সঙ্গে আমরা জাস্ট গুণ করব 25%, মানে 25/100। পার্সেন্টেজ তুলে এখানে ডাইরেক্ট এভাবে লিখবো। তাহলে 25 দিয়ে এটা 4 বার যাচ্ছে, 4 দিয়ে এটা 60 বার যাচ্ছে, 60। এরপর এটা মুখে মুখেও করা যেত। কিভাবে? 25% মানে কি? 1/4। 25/100 কাটাকুটি করলে হয় 1/4। তাহলে দেখো 240-এর 1/4 বের করাও কিন্তু যা, 25% বের করাও তাই। 240-এর 1/4 বের করাও যা, 25% বের করাও তাই। তাহলে 240-এর 1/4 মানে 240-এর সঙ্গে জাস্ট 1/4 গুণ করো। এটা তো গেল সহজ ব্যাপার। যদি তোমাকে এইরকম দিয়ে দেয় 240-এর 37.12% বের করো, এখানেই ফেঁসে যাবে। মানে ফেঁসে যাবে বলতে পারবে, টাইম লেগে যাবে। যদি তুমি পার্সেন্টেজ তুলো, ক্যালকুলেশন করো, টাইম লাগবে, কিন্তু এটা মুখে মুখেই হবে। কারণ এই যে পার্সেন্টেজটা, মনে হচ্ছে না একটা পরিচিত পার্সেন্টেজ দিয়েছে? 37.12, 37.12% এখানেই আছে। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে চেঞ্জ করার ব্যাপারটা অনেক সরল থাকবে। সেখানে এই ধরনের ইকুয়েশন গুলোকে দিয়ে দেবে, তোমাকে দেখে ভয় লাগবে, ওরে বাবরে এটাকে ভাঙতে হবে। এটা ফ্যাক্ট, আমি তোমাদের বলছি, ভালো করে শুনে রাখো। এগুলো ফ্যাক্ট, এগুলো মনে হবে। তো সেই জন্য কি হয়, এটা সমান আমরা কি জানি, একটু আগে দেখলাম 3/8। তাহলে 240-এর সঙ্গে 3/8 গুণ করে দেবো।
তাহলেই খেল শেষ। ঠিক আছে, 8 দিয়ে এটা 30 বার, 30 ইন্টু 3 90। পরীক্ষায় এই অঙ্কটা কিরকম দেবে জানো? দেখিয়ে দিচ্ছি তোমাদের। পরীক্ষার ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, কারণ আমরা যা কিছু শিখবো এক্সামে আসার জন্য শিখবো, তাই না? এটা সমান দিয়ে দেবে, এরকম দিয়ে দিল, ধরো এক্স প্লাস এটা, এটা অঙ্ক দিয়ে দিল কোশ্চেনটা নিয়ে বললো যে এক্স সমান কত হবে। দেখো টাইমটা এরপর কোথা থেকে কোথায় যাবে, তোমার যেটা টাইম লাগার জায়গা এই অঙ্কটা দিয়ে লেগে যাবে। সহজ অঙ্ক। কত হবে এক্স এর মান? বলো কমেন্টে, বলো 10। বুঝতে পারছো? ছোট জিনিসগুলো কত বেসিক থেকে কত বড় অঙ্কতে, কত টাইম টেকিং অঙ্কতে কনভার্ট করা যায়, এটা ভালো করে দেখতে হবে। কত বেসিক জিনিসকে আমরা কত টাইম টেকিং করতে পারি, বুঝতে পারলাম? তাহলে বেসিক গুলো শেখা কিন্তু খুব দরকার। তাহলে এক্স এর মান এখান থেকে 10 হয়ে গেল। এই ধরনের অঙ্ক আমরা দেখবো পরীক্ষায় এসেছে, যেমন দেখো তোমাদের সামনে প্রথম অঙ্কটাই রয়েছে 64। আচ্ছা স্ক্রিন সব ঠিকঠাক দেখা যাচ্ছে তো, না বড় করবো আরো? আচ্ছা দেখো, বলো এটার অ্যান্সার কি হয় বলো। আচ্ছা এখানে বলে দিই, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গাটার কি হবে সেটাই বের করতে বলেছে। ঠিক আছে, এখানে কি করবে? কিচ্ছু না, সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটা এক্স লিখে নেবে, তাহলে করতে সুবিধা হয়। ওকে, তো দেখো 64-র 5-এর 8 কাট একবারে করে দেবো না, একবার লিখিয়ে দিই চলো। 64-র 5-এর 8, 5/8 প্লাস এক্স এর 30%, পার্সেন্টেজ তুলে একবারে লিখবো, এটা সমান 121। 8 দিয়ে এটা 8 8 64, 5 8 40, এক্স এর 30%, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3x/10 সমান হচ্ছে 121। এরপর দেখো কেউ আর লেখালেখির দরকার নেই, স্ক্রিনের দিকে তাকাও, ক্যালকুলেশন গুলো কিভাবে ফাস্ট করতে হয় সেগুলো আগে দেখে নাও, বুঝলে? তোমাদের যোগ বিয়োগ গুণ, যোগ বিয়োগ করতে বলেছিলাম, এবারে তুমি যত তাড়াতাড়ি যোগ বিয়োগ করতে পারবে তত তাড়াতাড়ি হবে। কি করছি দেখবে এই জায়গাটাতে, ক্যালকুলেশন গুলো আগে দেখো, অঙ্ক তোমরা পারবে আমি জানি। ক্যালকুলেশন দেখো, এখানে আছে 40 প্লাস 3x/10 সমান 121। আমি কি করব, অনেকে কি করবে 40টাকে ওদিকে নিয়ে যাবে, -40 লিখবে, নিয়ে আবার একটা স্টেপ বাড়িয়ে দেবে। আমরা স্টেপ এখানে জাম করব, ঠিক আছে? 121 থেকে 40 বিয়োগ হবে, 40টা ওদিকে গেলে 121 থেকে বিয়োগ হবে। তাহলে দেখো এখানে 40কে কাটবো, এখানে 121কে কাটবো, তাহলে 121 থেকে 40 বাদ দিলে মুখে মুখে বলো কত হবে? 81। তাহলে এটা কেটে এভাবে আমরা 81 লিখে দেবো, বুঝতে পারলে? কখনোই আমরা একটা স্টেপ লিখবো না, এখানে 40 আছে, এখানে 121 আছে, তুমি জানো বিয়োগ হবে, তাহলে 121 থেকে 40 বাদ দিয়ে দাও, 81 হয়ে গেল। 121কে কেটে 81 লিখে দাও, 40কে এখানে কেটে দাও, ঠিক আছে? এরপরে দেখো 3x/10 সমান 81, আমি একটু লিখে দিই আলাদা করে, 3x/10 সমান 81। নিচের 10টা ভাগ হয়ে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তো 10টাকে কাটো, এখানে নিয়ে আসো। 3 দিয়ে উপরে উপরে কাটাকুটি হবে, 3 দিয়ে 81কে তুমি ডাইরেক্ট কাটতে পারো, বা নিচে 3টাকে এভাবে লিখতে পারো, প্রথমবার বুঝতে না পারলে লিখো, নিয়ে কাটাকুটি করো, বা আমি হলে কি করব, ডাইরেক্ট কাটবো 3 দিয়ে 81কে, 3 27 81, 3 2 6, 3 9, 3 7 21, 27, তাহলে 27 ইন্টু 10 মানে 270। তাহলে এক্স এর মান হয়ে যাবে 270, মানে জিজ্ঞাসা চিহ্নটা হবে 270। ক্লিয়ার হলো? ক্যালকুলেশনটা কোথায় ফাস্ট করতে হবে দেখে নাও, এমনি অঙ্ক কিছু নেই, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের এই ক্যালকুলেশনের জায়গাগুলো আমি তোমাদের ধরিয়ে দেবো। ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? পরের প্রশ্নটা দেখো, ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? ওয়াই এর, এর মানে কি গুণ, ওয়াই কিভাবে লিখছি দেখো, ওয়াই এর 56%, পার্সেন্টেজ তুলে ডাইরেক্ট লিখবো, 182 এই মানটাই হবে 182, তার মানে সমান দিয়ে আমি 182 লিখবো,
এই লিখা অঙ্ক করে দিয়েছে, এটাকে লিখা অঙ্ক করে দিয়েছে। এরপর তুমি কাটাকুটি করো, তাহলে কি 100টা এদিকে চলে আসবে আর 56 নিচে আসবে। এরপরে দেখো যত ফাস্ট তুমি কাটাকুটি করতে পারবে তত তাড়াতাড়ি অ্যান্সার বের হবে। ঠিক আছে, তো 4 দিয়ে কাটছি আমি, এটা 4 2500, 4 14 56, 14 ঘরে নামটা মুখস্থ থাকলে ফাস্ট করতে পারবে। 14 একে 14, 3 14 42, 13 13 ইন্টু 25, 13 ইন্টু 25, তাহলে দেখো 12 ইন্টু 25 করলে হয় 300 প্লাস 1, মানে আমি 13টাকে 12 যদি ধরি তাহলে 12 ইন্টু 25 করলে 300 প্লাস 25, তাহলে 325, অপশন সি। 25টা দেখো একবার ভালো করে ভেবে নাও, 25 যদি 4টা 25 থাকে, 4টা 25 গুণ করি, 4 ইন্টু 25 করি, তাহলে 100 হয়। এটা তো সবাই জানো, জিনিসটা দেখে রাখো। যদি 8টা 25 থাকে তাহলে কত হবে? 8টা 25, 8 ইন্টু 25 যদি করি 200, যদি 12 করি 300, 16 করলে 400। এরপর ভালো করে লক্ষ্য করো কি করে হচ্ছে, 200 100 200 300 400 কিভাবে মনে রাখবো দেখো। 4কে 4 দিয়ে ভাগ করো, 1 আসছে, 4 8কে 4 দিয়ে ভাগ করো 2 আসছে 200, 12কে 4 দিয়ে ভাগ করো 3 আসছে 300, 16কে 4 দিয়ে ভাগ করো 4 আসছে 400। এরপর ধরো কোথাও আছে 13, 13 আছে, 12 পর্যন্ত জানি ভাগ যাচ্ছে, 12 পর্যন্ত 300 হচ্ছে, আর 1 পড়ে থাকছে, 1 মানে 25 যোগ হবে। ধরো এখানে আছে 18, 18 গুণ 25 করতে দিয়েছে। 16 পর্যন্ত জানি 4 4 16 মানে 400 হবে, 2 পড়ে থাকছে, 2 ইন্টু 25 50, 400 প্লাস 50 450। ঠিক আছে, এই গুণগুলো এইভাবে করে নেবে, এইভাবে প্র্যাকটিস করে নিলে ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, 180 টাকার 12% হবে, 180 টাকার 12% কত হবে? এটা ক্লাসিক পরীক্ষাতে এসেছিল। 180 টাকার 0.12% বলেছে, 0.12%। পয়েন্টের পরে সংখ্যাগুলোকে 1 2 এভাবে কাউন্ট করতে হয়, জাস্ট জানার জন্য বললাম। কারণ ধরো ইন্টারভিউতে তোমাকে কোনো একটা জিনিস অঙ্ক পড়তেই দিয়েছে চেক করার জন্য, ধরো এই অঙ্কটা তোমাকে পড়তে দিয়েছে, তুমি যখনই বলবে যে 180 টাকার 0.12% হবে, তখনই কিন্তু ভুল হয়ে গেল, কারণ ওখানে বেসিকটা ক্লিয়ার নেই। 0.12 বলা যাবে না, এটাকে বলতে হবে 0.12। ঠিক আছে, ওকে, এটার অ্যান্সার হবে ডি, কোনোটি নয়, একদম শ্যামসুন্দর ঠিকই বলেছো। দেখো এগুলো জেনে বুঝে দেয়, কেন বলি পরীক্ষাতে টাইম নষ্ট কেন কিভাবে হয় একবার দেখে নাও, কত সুপরিকল্পিত ভাবে কোশ্চেন গুলোকে সেট করেছে দেখো। অঙ্কটা সহজ, সবাই মানছো, কিচ্ছু নেই, কিন্তু এখানে একটা ক্যালকুলেশনে গিয়ে দেখো এই অপশন গুলোর মধ্যে একটা আসছে না, এবিসি এর মধ্যে। তোমার মাথায় হতে পারে আমি কোথাও ভুল করলাম না তো, এটা ফ্যাক্টস, এক্সাম সেন্টারে এটা হবে, আমি কোথাও ভুল করলাম না তো। এই যে ভুল করলাম না তো যখনই তোমার মাথায় ঢুকে যাবে, তোমার টাইমটা তখনই খাবে, তাই না? তাহলে দেখো 180, এগুলো সব পয়সাতে রয়েছে, তার মানে 100 দিয়ে গুণ করবো, টাকাকে পয়সা করলাম, 12%, সরি 0.12% আছে, তাহলে আমি কি করলাম 0.12% তুলে নিচে 100 লিখবো, এরপর আমি দশমিক তুলবো, দশমিক তুলে নিচে একটা 100 আছে, এই 100 100 গেল, এই 0 0 গেল, 2 দিয়ে এটা 6 বার, 2 দিয়ে এটা 5 বার, আচ্ছা যাচ্ছে না, কাটবো না আর। দেখো নিচে 10কে আমি রেখে দেবো, তাহলে উপরে আছে 18 ইন্টু 12 আর নিচে আসছে 10, এটা দশমিকে উত্তর আসবে, মানে এটা অপশনে নেই, দশমিকে উত্তর আসবে মানে অপশনে নেই, অপশন ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তুমি এটা যদি দশমিকে প্রকাশ করতো মানে কি অ্যান্সার হতো, তাহলে 18 ঘরে নামতা, 18 2 36, 6 হাতে রইলো 3, 18 আর 3, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, 18 3 21 বাই 10 মানে 21.6 পয়সা হতো উত্তর। ঠিক আছে, আচ্ছা এখানে যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যে চেঞ্জেস গুলো রয়েছে, 1 থেকে 5 পর্যন্ত তোমরা করো, এখনই করো, 1 থেকে 5 পর্যন্ত করো, আসছি।
1 থেকে 5 পর্যন্ত সলভ করো। স্যার পুরোটা দেখতে পাচ্ছি না তো কোশ্চেন। দেখা যাচ্ছে না পুরোটা? কার প্রবলেম হচ্ছে? দেখা যাবে উইকলি। স্যার পুরোটা দেখতে পাচ্ছি না তো কোশ্চেন গুলো। শুধু পার্সেন্টেজ দেখাচ্ছে। বাকিরা ছোট করে স্যার দিন। পুরোটা দেখাই যাচ্ছে না। আমি যে ক্লাসগুলো করাচ্ছিলাম তখন তখন দেখা যাচ্ছে। হ্যাঁ তখন দেখো। এরপর দেখো ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। করো। চার নম্বরটা বলো কত হবে? 4 নাম্বারটা 12.5% সমান। চার নাম্বারটা করো, এখানে জাস্ট 4 নাম্বারটা করো। 1 এর 8। আচ্ছা ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক রয়েছে। এই হোমওয়ার্ক গুলো টাইপ 1 যেটা হয়েছে কমপ্লিট হলো আমাদের। টাইপ 1 এর যে হোম টাস্ক গুলো রয়েছে এগুলো তোমরা কমপ্লিট করবে। এখানে যে পার্সেন্টেজ গুলো তোমাদের বের করতে দেওয়া হয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট, বের করতে দেওয়া হয়েছে। 8, 9, 10, 11, 12, 12টা না 11টা এগুলো আসবে পার্সেন্টেজে। প্রতিটি প্রশ্নেতে এরকম পার্সেন্টেজ তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখানে অঙ্কগুলো এখানে রয়েছে, ছোট ছোট করে রয়েছে, জাস্ট একদম পাতি অঙ্ক রয়েছে। তোমরা করতে চাইলে করতে পারো, বা যারা একদম বেসিক থেকে করতে চাইছো করে নেবে, ঠিক আছে? পিডিএফটা দিয়ে দেবো। ওকে, এগুলো সব দেখে নিও। অনেক হোম টাস্ক রয়েছে। এরপর আমি টাইপ 2 তে আসছি। টাইপ 2 তে 64 ইজ হোয়াট পার্সেন্ট অফ 80? 64 80 শতকরা কত? এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, তাহলেই হবে। বা তোমরা খাতায় নোট আকারে লিখে নিতে পারো। যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে, যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে, বা ইংলিশে যদি আমি বলি অফ, অফ এখানে কার সঙ্গে লেগে রয়েছে? 80-র সঙ্গে। সে ব্যাটা যাবে নিচেই, মানে 80 যাবে নিচে, উপরে কত আসবে? 64। কি বললাম? যার সঙ্গে অফ কথাটা লেগে থাকবে, বলছে 64 80-র শতকরা কত। মানে কেউ ধরো 80-র মধ্যে 64 পেয়েছে, তাহলে সে কত পার্সেন্টেজ পেয়েছে এটা এখানে জিজ্ঞেস করেছে। 64 80-র কত শতাংশ, ঠিক আছে? তাহলে এখানে 64/80 এভাবে লিখবে, ইন্টু 100। কোনটা উপরে কোনটা নিচে যাবে গুলিয়ে যাবে, তার জন্য কি করবে? জাস্ট যার সঙ্গে এর বা অফ কথাটা লেগে থাকবে সে যাবে নিচেই, বাকিটা উপরে চলে যাবে। দ্যাটস ইট। এরপর তো নিজের মতো করে কাটাকুটি করবে। 8 দিয়ে এটা যাচ্ছে, 8 × 10 মানে 80%। ক্লিয়ার? ক্লিয়ার হলো এটা? কিন্তু এই অঙ্ক আসবে না, আসবে হচ্ছে এই অঙ্ক, যেখানে এককের একটা গল্প থাকবে। যখন আমরা পার্সেন্টেজ লিখছি, আগেরটাতে হলো 80%, যখন আমরা পার্সেন্টেজ লিখছি এখানে কোনো একক থাকছে? কোনো একক কিন্তু থাকছে না। একক মানে এখানে পার্সেন্টেজটা একক হিসেবে ধরতে পারো, কোনো একক থাকছে না। কিন্তু এখানে যে গোলমালটা রয়েছে হেক্টোমিটার আর কিলোমিটার, এই এককগুলোকে আমাকে উড়াতে হবে। প্রথমে এই অঙ্কটাকে যদি আমি ফ্রেমে লিখতে চাই তাহলে কি করতে হবে? কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে? 1 কিমির সঙ্গে এর কথা লেগে রয়েছে, অফ 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারটা যাবে নিচে, আর 1 হেক্টোমিটারটা যাবে উপরে, ইন্টু 100। পার্সেন্টেজে বের করতে হলে ইন্টু 100, এটা হচ্ছে লেখাটা। কিন্তু তুমি এটা কিলোমিটার হেক্টোমিটার এটাকে তো চেঞ্জ করতে হবে। কি করতে হবে? তাহলে আমাদের যেটা জানি, অনেকেই হয়তো জানো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। মুখস্থ করে নেবে এটা, যদি কারো না জানা থাকে।
তাহলে দেখো আমাকে কি করতে হবে, কিলোমিটারটাকে হেক্টোমিটারে পরিণত করতে হবে। কিলোমিটারকে হেক্টোমিটারে পরিণত করার জন্য আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে নিচেরটা কিলোমিটারটা হেক্টোমিটার হয়ে যাবে। এরপরে হেক্টোমিটার কেটে যাবে, নিয়ে তুমি কাটাকুটিটা করো, 0 0 কেটে যাচ্ছে, 10%। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। রিসেন্ট যে কেপি 2023-এর পরীক্ষা হয়েছে সেখানেও এই প্রশ্ন দিয়েছিল। বোঝাতে পারলাম? এই সিরিজটা একটু বলে দিই তোমাদের, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এই ব্যাপারটা। এটা মিটার আছে, কখনো লিটার থাকতে পারে, কিলোলিটার, হেক্টোলিটার, লিটার থাকতে পারে, ঠিক আছে? তো মিটার, লিটার এগুলো থাকবে। কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ, কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে একের পাশে কটা শূন্য হবে, 1 2 3 4 5টা শূন্য দিয়ে গুণ হবে, ঠিক আছে? আবার সেন্টিমিটারকে মিলিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ হবে, উল্টোটা যদি করতে চাই ভাগ হবে, ঠিক আছে? এরপর দেখো গ্রাম, 50 গ্রাম 1 কেজির শতকরা কত? তাহলে প্রথমে আমরা তৈরি করে নেবো অঙ্কটাকে প্রথমে তৈরি করে নিচ্ছি। নিচে আসবে 1 কেজি, উপরে যাবে 50 গ্রাম ইন্টু 100। আচ্ছা, আমি যেটা লিখলাম এটা সবাই বুঝতে পেরেছো তো? এই লেখাটা বুঝতে পেরেছো তো সবাই? একবার মাইক্রোফোন অন করে বলো লেখাটা বুঝতে একদম পারছো স্যার। কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে না পারলে বলবে। এই লেখাটুকু দরকার, লেখাটুকু আমাদের বুঝতে হবে। তারপরে দেখো কেজিটাকে গ্রামে প্রকাশ করব। কেজি, 1 কেজি সমান কত গ্রাম? কিছু জিনিস বাস্তবের যে আমরা চলাফেরা করি, যেখানে যে জিনিসপত্রগুলো দেখি, সেখান থেকে অনেক অঙ্ক হয় যে 1 কেজি সমান 1000 গ্রাম। এটাকে তোমাকে আলাদা করে সিরিজটাকে লেখার প্রয়োজন নেই, কারণ 500 গ্রাম চিনি, 1 কেজি চিনি মানে 1000 গ্রাম চিনি, এগুলো জানো তোমরা, তাই না? চেক করো। তো এটাকে 1000 দিয়ে গুণ করবো, এই কেজিটাকে, সরি, এই কেজিটাকে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা গ্রামে পরিণত হয়ে গেল। এরপরে এই গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, একক গুলো কাটাটাও কিন্তু দরকার, একক থাকলে হবে না, থেকে গেলে হবে না। তো দেখো 0 0, এই 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 5% হয়ে যাবে এটা উত্তর। নেক্সট, এই অঙ্কটা তোমরা নিজেরা করো, এখানে করো এবং বলো কত অ্যান্সার হবে। তিরিশ বলছো? 300 সেন্টিমিটার, সেন্টিমিটার এখানে আসবে তো পার্সেন্টেজ, একক হবে তো, বলে পার্সেন্টেজ একক হবে। দেখো 5 মিটার যাবে নিচে, আর 150 মিটার, 150 সেন্টিমিটার যাবে উপরে, রাইট? ইন্টু 100, শতকরাতে বলেছে ইন্টু 100। এরপর করো কাটাকুটি, মিটারকে প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো? এটা থেকে বলো, বুঝতে না পারলে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। মাইক্রোফোন অন করে বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 100 সেন্টিমিটার, তার মানে এটাকে 100 দিয়ে গুণ করবো, এটা সেন্টিমিটার হয়ে গেল। সেমি সেমি গেল, 100 গেল, 5 দিয়ে এটা 30 যাচ্ছে, 30% হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। এটা তো আমি করে দিলাম, এরপর তোমাদের জন্য অপেক্ষা করছে হোমওয়ার্ক।
এই যে টাইপটা দেখলে তুমি, টাইপ 2, এখান থেকে কত অঙ্ক পরীক্ষাতে এসেছে দেখো। দেখে মনে হচ্ছে না কত সহজ, এরকম অঙ্ক আবার আসে নাকি, এত ছোট ছোট অঙ্ক করাচ্ছেন স্যার। দেখো এখানেই রয়েছে, কেপি প্রিলিমস 2023, 1 কেজি, সরি না 2 কেজি 250 গ্রাম দিয়েছে, আর এখানে 0.72 কুইন্টাল দিয়ে দিয়েছে। এককের কত বড় একটা কেস এখানে করেছে দেখো। তাহলে সবগুলোকে আমাকে কি করতে হবে, গ্রামে পরিণত করতে হবে, তাই না? আমি একটু লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে করে নেবে বাকিটা। নিচে 72, উপরে 72 কুইন্টাল আছে এখানে, উপরে 2 কেজি 250 গ্রাম ইন্টু 100। 2 কেজি 250 মানে হচ্ছে তোমার 2250 কুইন্টাল। এই কুইন্টালটাকে একবার উড়াতে হবে। 1 কুইন্টাল সমান কত কেজি? 100। 100 কেজি। 100 কেজিতে 1 কুইন্টাল হয়। আমরা তো সবাই চাষিবাসী ঘরের ছেলে, তো কুইন্টালের হিসাবটা তো জানো নিশ্চয়, ধান যখন বিক্রি করো বা কেনো, জানো তো? কেজি হলো, এরপর কেজিকে গ্রামে প্রকাশ করতে হবে, কারণ ওপরটা গ্রাম আছে, এটাকে আবার 1000 দিয়ে গুণ করতে হবে। এটা গেল, এখনো ইন্টু পাশে 100 রয়েছে, এটাকে কাটাকুটি করবে। নিচে 0.72 রয়েছে, দশমিকটা তুললে ওপরে 100 যাবে, নিয়ে এটাকে কাটাকুটি করে অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে? ঘন্টা মিনিটের খেলা রয়েছে দেখো, কত ঘন্টার, তুমি শুধু দেখবে কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে। ঘন্টা, ঘন্টা যুক্ত এর, ঘন্টার এর সঙ্গে, তার মানে কে নিচেই যাবে, কারণ উপর নিচে লেখাটা হচ্ছে দরকার, কোশ্চেন বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে, তাই না? 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে এখানে 1 মিনিট 48 সেকেন্ডটা উপরে যাবে, 1 ঘন্টা নিচেই আসবে। এখানে দেখো 72 কুইন্টলের শতকরা কত, এর সঙ্গে এর কথা লেগেছিল। পাশে যখন খাতায় নোট করবে, নোট বলে লিখে রাখতে পারে তোমরা, নোট বলে, যে যার সঙ্গে এর কথাটা বা পাশে ব্র্যাকেটে অফ কথা থাকবে সেই সংখ্যাটা নিচেই যাবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা উপরে যাবে। তাহলে কোনোদিন ভুল হবে না, কোনটা উপর নিচে নেই। লিটার মিলিলিটার দিয়েছে, এখানে সেকেন্ড মিনিটের খেলা দিয়েছে, সব দেখো প্রিভিয়াস ইয়ার। আমি তোমাদের জন্য একদম খুঁজে খুঁজে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে সব তুলে আমি এক জায়গাতে করে দিয়েছি, কিন্তু তুমি কোথাও পাবে না, কারণ আমাদের কাছে একমাত্র প্রিভিয়াস ইয়ার গুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে। প্রত্যেকটা পরীক্ষাতে কি অঙ্ক এসেছিল, সেটা কোন টাইপের মধ্যে যায়, প্রথমে তো পার্সেন্টেজ কিনা দেখতে হবে, তারপর কোন টাইপের মধ্যে যায়, এগুলো খুঁজে বার করাটা কিন্তু যথেষ্ট টাইম টেকিং। বাট তোমাদেরকে কোথাও যেতে হবে না, এই পিডিএফ এর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। এই হোমওয়ার্ক গুলো তোমরা খাতায় নোট করতে যেও না, আমি যে 3টে অঙ্ক টাইপ 2 তে দিয়েছি, এই 3টে অঙ্ক তুমি শুধু খাতায় নোট করবে। ক্লিয়ার? আর ভিডিও দেখতে দেখতে ধরো কোনো জায়গায় তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, এখন হয়তো তুমি বলছো না, পরে হয়তো তোমার মনে হচ্ছে যে না এই জায়গাটা বুঝতে পারলে ভালো হতো, স্যারকে বললে ভালো হতো, তাহলে দেখো পিডিএফ এর কোণে একটা স্লাইড নাম্বার আছে, 10 নাম্বার, 20 নাম্বার, 30 নাম্বার, 21 নাম্বার। এই স্লাইড নাম্বারটা মনে রাখবে, যে 10 নাম্বার পেজে আমি বুঝতে পারিনি স্যার, তাহলে নেক্সট যখন ক্লাস শুরু করব তখনই প্রথমে এসে ডাউটটা ক্লিয়ার করে নেবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। কারণ হ্যাঁ ডাউট দাদা। ক্লিয়ার করাটা খুব জরুরি, এই জন্যই লাইভ ক্লাস করা। ডাউট থাকলে হবে না, ছোট থেকে ছোটতম ডাউট ক্লিয়ার করতে হবে ভাই। এরপর আসছে টাইপ 3। ক্লাস কেমন লাগছে বলো, ভালো লাগছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভালো লাগছে। ঠিক আছে, টাইপ 3 কি বলছো প্রণব? হ্যাঁ স্যার, ভালো লাগছে। টাইপ 3 এরকম ভাবে ক্লাস কোথাও করেছো, ইউটিউবে ফ্রিতে বা এর আগে কোনো জায়গাতে? না স্যার, এভাবে করলে কি স্যার না করতে স্যার, হতো? আপাতত না। ঠিক আছে চলো দেখো, বলেছে কোন সংখ্যার সঙ্গে 62 যোগ করলে সংখ্যাটি হয় 20%, 20% বৃদ্ধি পায়, সংখ্যাটি 20% বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? এখানে আমি একটা কনসেপ্টই বলবো, এই অঙ্কটা 3-4 ভাবে করা যায়, বিভিন্ন স্যার বিভিন্ন রকম ভাবে করতে পারে, কিন্তু আমি যেটা বলবো সেটা এই ধরনের, এই টাইপের সমস্ত অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, কারণ এই অঙ্কগুলোকে অনেক ভাবে ঘোরানো যায়।
কিভাবে ঘোরানো যেতে পারে দেখো। একটি সংখ্যার সঙ্গে তার 16.23% বিয়োগ করলে সংখ্যাটি হয়। আর দেখো কেমন চেঞ্জ করতে পারে। একটি সংখ্যার সঙ্গে তার 37.12% যোগ করলে সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? প্রিভিয়াস ইয়ারে এসেছে, দেখো সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক দেখতে পাচ্ছ। তো আমি যে কনসেপ্টটা বলবো সেটা ইউনিভার্সাল, মানে সব টাইপ গুলোকে কভার করে দেবে, যত ধরনের চেঞ্জেস এটা করবে পরীক্ষক সবগুলোকে কভার করে যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করতে পারে। প্রথম কাজ হবে, এখানে কোনো কিছু ভাববে না, প্রথমে যে পার্সেন্টেজটা দিয়েছে সেই পার্সেন্টেজটা থেকে অঙ্কগুলোকে তুলবো। মানে এখানে পার্সেন্টেজ কি দেখতে পাচ্ছি, 20%। এই অঙ্কের ক্ষেত্রে 16.23%, এই অঙ্কের ক্ষেত্রে 37.12%। এই পার্সেন্টেজ গুলো থেকে আমরা অঙ্কগুলোকে শুরু করবো। তাহলে পার্সেন্টেজকে আমি প্রথমে লিখে দিচ্ছি 20%। 20% সমান ভগ্নাংশ করলে কত হবে বলো? 1/5। 1/5। 1/5। 1/5। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, খুব ধীরে সুস্থে বুঝবে, তাহলে সব অঙ্ক তুমি ইজিলি করতে পারবে। এই যে আমি ভগ্নাংশটা লিখলাম 20% সমান 1/5, আমি যদি এটাকে অন্যভাবে বলি, 5-এর 20% যখন তুমি বের করবে, নিচেই 5 আছে, এই নিচের 5-এর 20% যখনই বের করবে, উপরে যেটা 1 বসে রয়েছে এটা হবে উত্তর। 20% মানে 1/5 লিখেছি, নিচে যেটা রয়েছে 5-এর 20% যখনই বের করবে সেটা উপরেরটা হয়ে যাবে মান। মানে দেখো 5-এর 20% তুমি বের করো, 5-এর 20% কাটাকুটি করো, 2 দিয়ে এটা 5, 5 কেটে গেছে, দেখো উপরে 1 পড়ে রয়েছে। 5-এর 20% যখনই বের করবে উপরের মাথাটা দেবে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলবো, এই জায়গাটা মনে রাখবে। এইখান থেকে আমি একটা জিনিস বলবো যে সংখ্যাটা, এই যে বলেছে না সংখ্যাটি কত, আমি সংখ্যাটাকে ধরবো 5, নাম্বারটাকে ধরবো 5, 5 একক বা 5 রেশিও, নাম্বারটাকে ধরবো 5। তাহলে 5-এর যখন আমি 20% বেড়ে যাচ্ছে, তার মানে কত বাড়বে? 1 বাড়বে। মানে নতুন যে 20% বৃদ্ধি হচ্ছে, কেন বৃদ্ধি হচ্ছে? এই যে মাথার একটা আমি বৃদ্ধি করছি, তাহলেই সেটা 5টা 20% বেড়ে যাবে। বলে জায়গাটা বুঝতে পারলে কিনা? 5-এর 20% মানে হচ্ছে 1। এখানে বলেছে আমি 62 যোগ করলে 20% বৃদ্ধি পাই। এখানে যখন আমি 5-এর 20% বৃদ্ধি করার কথা আসছে, তখন আমাকে বৃদ্ধি কত করতে হবে? 1 বৃদ্ধি করতে হবে। তাহলে এখন আমি বলতে পারি এই 1 রেশিওর মান হচ্ছে 62। এই যে 62 যোগ করছিলাম, 62 যোগ করার ফলে 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1-এর মান হচ্ছে 62, সংখ্যাটা কত জানতে চাইছে, তাহলে 5-এর মান বের করবে। ঐকিক নিয়ম, 1-এর মান 62 হলে 5-এর মান 62 ইন্টু 5। আর একবার বলে দিচ্ছি কি করবে, 20% সমান 1/5, সংখ্যাটাকে ধরবো 5, নাম্বারটা হচ্ছে 5। কত বৃদ্ধি করছি এখানে? এখানে আসছে, যদি আমি 20%-এর গল্প করি তাহলে 1 বৃদ্ধি পাচ্ছে, মাথায় যেটা থাকবে সেটা বৃদ্ধি বা হ্রাস, সেটা থাকবে মাথায়, 1 বৃদ্ধি বা হ্রাস হচ্ছে। তাহলে এই 1-এর মান কত? 62। 5-এর মান কত? 62 ইন্টু 5। বুঝতে পারলে? হ্যালো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপর দেখো এই অঙ্কটাকে কিভাবে চেঞ্জ করতে পারে, অঙ্কটাকে কিভাবে চেঞ্জ করতে পারে। আমি আরো একটু দেখে যাচ্ছি, আরো একটু সিম্পলিফাই করছি। এটা হচ্ছে তোমার ওল্ড নাম্বার, মানে অ্যাকচুয়াল নাম্বার। 5 যদি ওল্ড নাম্বার হয়, অ্যাকচুয়াল নাম্বার হয়, আমি 1 বৃদ্ধি করছি, তাহলে নতুন নাম্বার যদি জিজ্ঞেস করে নিউ নাম্বার, তাহলে কত রেশিও হবে? 6 রেশিও হবে। 5 রেশিও ছিল আগে, 1 রেশিও বৃদ্ধি করা হচ্ছে, তাহলে নতুন নাম্বার যদি বলি আমি, তাহলে 6 রেশিও হবে। বলতে পারি আমরা রেশিও কতটা ইউজ করবো এখানে, 5:1, রেশিও মানে অনুপাত, 6 অনুপাত, এই আর কথাটা আমরা ইউজ করবো হ্যাঁ অঙ্কেতে। তাহলে দেখো 5 রেশিও যদি আগের সংখ্যা ছিল, 1 রেশিও বৃদ্ধি করা হচ্ছে, তার মানে নতুন সংখ্যাটা হচ্ছে 6 রেশিও। শুধুমাত্র এইটুকু গল্পটাকে মনে করে রেখে দাও, এইটুকু গল্পটা, এটা বোঝা গেছে? যদি বলা হতো 20% কমাবো, 20% কমানো হয়েছে বা 20% হ্রাস পেয়েছে, তাহলে নতুন নাম্বার কত হতো বলো তো? কেউ একজন হাত তুলেছিলে, 4 বলবে হতো, তুমি? 4।
নিউ নাম্বারটা কত হবে 4, যদি এটা কমানো বলে দেয়। বৃদ্ধি করলে প্লাস হয়ে যেত, 6 ঠিক আছে, হ্যাঁ 6 হয়ে যেত। এরপরে আসছি দেখো এই অঙ্কটাতে, এই কনসেপ্টটা এখানে এরপর কাজে লাগবে। একটি সংখ্যার সঙ্গে তার 16.23% বিয়োগ করা হলে তার 16.23% বিয়োগ করা হলে সংখ্যাটা হয় 125, মানে নতুন যে নাম্বারটা সেটা হয় 125। আমাকে আগের সংখ্যাটা কত ছিল সেটা বের করতে বলেছে। অঙ্কটাকে ভালো করে বুঝে নাও। সংখ্যাটার সঙ্গে তার 16.23% যখন আমি বিয়োগ করছি, নতুন যে নাম্বারটা একটা সংখ্যা রয়েছে তার সঙ্গে আমি 16.23 বিয়োগ করে দিলে নতুন যে সংখ্যাটা সেটা 125 হয়ে যাচ্ছে। তাহলে আগের সংখ্যাটা কত ছিল সেটা বের করতে হবে। তাহলে আমরা কোনটা নেব প্রথমে? কিচ্ছু ভাববো না, 16.23%। 16.23% ফ্র্যাকশন করলে কত হয়? 50/3। 50/3% হবে। 50/3 না, 50/3% হলো, যেটা এখনো পার্সেন্টেজ তুলতে হবে, পার্সেন্টেজ কিন্তু উঠেনি। তুমি যেটা করেছো শুধুমাত্র 16.23টাকে ভেঙেছো, বুঝলে? তাহলে পার্সেন্টেজ তুলে নিচে 100 এলো, 50 দিয়ে কাটাকুটি করলাম, 1/6 এলো। এটা তোমার যদি তাড়াতাড়ি মনে থাকে তাহলে 16.23 মানে 1/6, ডাইরেক্ট তুমি 1/6 লিখবে। এরপর দেখো 6, এটা যদি ওল্ড নাম্বার বা অ্যাকচুয়াল নাম্বার হয়, কি হচ্ছে? বিয়োগ করা হয়েছে মানে কমানো হয়েছে। তাহলে নতুন নাম্বারটা কত হবে? কমানোর পরে নাম্বারটা কত হবে? কত রেশিও হবে বলো? 5 রেশিও। 5 রেশিও। কি করে হচ্ছে? 1 কমানো হচ্ছে। 16.23% কমানো মানে এখানে 1 কমানো, 6 এর মধ্যে থেকে 1 কমানো, তাহলে 5 রেশিও। প্রশ্নে কি বলেছে? সংখ্যাটা কি 5? সংখ্যাটা 5 রেশিও না, প্রশ্নে বলেছে সংখ্যাটা হবে 125। নতুন যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 125। তাহলে 5 রেশিওকে আমি 125 এর সঙ্গে সমান করতে পারবো। আমাকে জানতে বলেছে নতুন মানে আগের সংখ্যাটা, ওল্ড সংখ্যাটা। সংখ্যাটি কত মানে এখানে আগের সংখ্যার গল্পটাই হচ্ছে। তাহলে সংখ্যাটা হবে 6 রেশিওর মান বের করব। এখানে ক্যালকুলেশনটা দেখে নাও কিভাবে করবো আমরা। 5 রেশিওর মান যদি 125 হয়, 6 রেশিওর মান 5 কে কত দিয়ে গুণ করলে 125 হয়? 25 দিয়ে। 5 25 125। তাহলে 6 কে আমরা 25 দিয়ে গুণ করবো, 150। তাহলে সংখ্যাটি কত? 150। এই অঙ্কটাতে যদি বলতো বিয়োগের পরিবর্তে যদি যোগ দিয়ে দিত, আচ্ছা এই অঙ্কটা সবার বোঝা গেছে? অঙ্ক কিভাবে ঘোরাতে পারে দেখো, সেম কনসেপ্টই হয়ে যাবে। এটা বিয়োগের পরিবর্তে যোগ দিয়ে দিয়েছে, আর এটা 125 এর পরিবর্তে 210 দিয়েছে। তাহলে সংখ্যাটি কত? কি হবে বলো? বিয়োগের পরিবর্তে যোগ দিয়ে দিয়েছে আর সংখ্যাটা 210 দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যাটি কত? প্রণব বলছে 180 হবে। ওকে, বাকিরা কি বলছো? তখন নতুন নাম্বার কি হবে বলো? নিউ নাম্বারটা তখন কত 100 রেশিও হবে? স্যার 180 হবে স্যার। নিউ নাম্বারটা তখন 7 রেশিও হবে। কেন? এক তো যোগ করছি এখন। তাহলে 7 রেশিওর মান 210, 1 রেশিওর মান কত? তাহলে 7 কে কত দিয়ে, সরি 1 রেশিও না, 6 রেশিওর মান কত? তাহলে 7 রেশিওর মান 210 হলে 30 দিয়ে গুণ করলে পাই। তাহলে 6 কে আমরা এখানে 30 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এরপর তোমাদের আরো একটা জিনিস আমি শেখাচ্ছি, এত শত করাও লাগবে না, অপশনের মাধ্যমে হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কিরকম? ধরো এটা 4টা অপশন পাবে, তো আমি আগের অঙ্কটাতে ফিরে যাচ্ছি। এই যোগ করার পরে যে নতুন অঙ্কটা আমি তৈরি করলাম, এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। এরপর ধরো অঙ্কটা, আমি আগের অঙ্কটাতে ফিরে যাচ্ছি, ওই যে আগের গল্পটা ছিল, বিয়োগ করলে 125 হয়। আচ্ছা এটা ফ্র্যাকশন কত পেলে? 6, 1/6 পেলে ফ্র্যাকশনটা। 16.23, ভালো করে বোঝে না, 16.23 পেলে 1/6। তাহলে সংখ্যাটা 6 রেশিও তো হবে। 6 রেশিও মানে কি? 6 এর কিছু একটা গুণিতক হবে। যে উত্তরটা পাবো সেটা 6 এর কিছু একটা গুণিতক হবে। সেটা 36ও হতে পারে, 60ও হতে পারে, 120ও হতে পারে, মানে 6 এর তো একটা গুণিতক পাবো। বুঝতে পারছো কি বলতে চাইছি? ধরো তোমার কাছে 4টা অপশন এরকম দিয়েছে, একটা দিয়েছে 150, একটা দিয়েছে 160, একটা দিয়েছে 200, আর একটা দিয়েছে ধরো 250। ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি।
তুমি জানো যে সংখ্যাটা 1/6 মানে ওল্ড সংখ্যাটা হবে 6 রেশিও, 6-এর একটা গুণিতক। তাহলে এখানে বলো তো 6-এর গুণিতক কে রয়েছে? 150। ব্যাস, আর কিছু করার দরকারই পড়বে না। একবার চোখ বুলিয়ে নিতে হবে। এগুলো এখন আসবে না, এগুলো যখন তোমার কোর্স শেষ হয়ে যাবে, প্র্যাকটিস করাবো, তখন এই সমস্ত জিনিসগুলো মাথায় ক্লিক করবে। আমি তোমাকে জাস্ট বলে রাখছি, এভাবেও কিন্তু অঙ্কগুলো করা যায়। তুমি বলবে স্যার যদি অপশনে আরেকটা থাকতো, 6 গুণিতক ধরো 120 যদি থাকতো, তাহলে কি করতেন? তখন তুমি বলতে পারো আমি বেশি নিয়মে করবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম অপশন সেট করে। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস, 120-কে আমরা বাদ দিতে পারবো। এখানে বলেছে সংখ্যাটি বিয়োগ করার পর সংখ্যাটা 125 দাঁড়াচ্ছে, সংখ্যাটাকে বিয়োগ করার পর 125 দাঁড়াচ্ছে, তার মানে যে উত্তরটা হবে সেটা 125-এর থেকে বড় হবে, হ্যাঁ কি না? কত রকম ভাবে কোশ্চেন গুলোকে ভাবো, জিনিসটাকে ভাবো, যে অঙ্কগুলোকে নিয়ে একটু ভাবো, দেখো কত ধরনের সলিউশন বেরিয়ে আসতে পারবে। সংখ্যাটা কি হবে? 125-এর থেকে বেশি হবে, এগ্রি? বিয়োগ করে 125 পাচ্ছি, কোন একটা সংখ্যা থেকে বিয়োগ করে আমি 125 পাচ্ছি, তাহলে যে সংখ্যাটাকে বিয়োগ করেছি, মানে যে সংখ্যা থেকে বিয়োগ করেছি, সেটা নিশ্চয়ই বড় 125-এর থেকে। ঠিক আছে, এরকমও অপশন পেয়ে যাবে। ধরো তিনটে অপশন 125-এর থেকে ছোট দিয়েছে, একটা 120 দিয়েছে, ধরো একটা 124 দিয়েছে, একটা 100 দিয়েছে, আর একটা 150 দিয়েছে। তুমি দেখি উত্তর করতে, আর কিছু ভাবতেই হবে না, 125 থেকে বড় উত্তর হবে 150। এরকম থাক, আমরা দেখবো অঙ্ক করার সময় দেখবো, এবং আমরা সালের অঙ্ক দিয়ে এগুলোকে বিশ্লেষণ করব। এমনটা নয় যে আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি, নিয়ে বললাম দেখো জাদু, সেরকম কিন্তু না, একদম প্রিভিয়াস ইয়ারের অঙ্ক দিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে এই অঙ্কটা করতে পারবে সবাই? ট্রাই করো, ট্রাই করো এই অঙ্কটা। সাঁইত্রিশ পূর্ণ 1/2% সমান কত? এই যে পার্সেন্টেজ গুলো দেখতো, এগুলো হচ্ছে পূর্ব পরিচিত, মানে হচ্ছে এগুলো আমি তোমাদের যে ফ্র্যাকশন টু চেঞ্জ করতে দিলাম না, এই পার্সেন্টেজ গুলো নিয়ে বেশি কারবার করে পরীক্ষক। প্রণব বলেছে 88, শ্যাম সুন্দর বলেছে 88। ওকে ওকে, তোমাদের এমন কিছু জিনিস শেখাবো পরীক্ষায়, দেখবে অঙ্ক না পড়ে উত্তর করতে দিবে, মানে অঙ্ক জাস্ট একবার পড়বে, পেন টাচ করতে হবে না। কিন্তু তার আগে ভাই বেসিকটা আমি তোমাদেরকে শেখাবো, কারণ বেসিক ছাড়া যদি আমি তোমাকে বলি যে না এসো ট্রিক্স এর মাধ্যমে পড়িয়ে দিচ্ছি, পেন টাচ না করে, এমন অঙ্ক থাকবে যেখানে তোমার বেসিকটা প্রয়োজন হবে। তো একবারই শিখবো, সমস্ত জিনিস শিখে বেরিয়ে যাবো এই কোর্স থেকে, দ্বিতীয়বার আর কোর্সে ঢুকবে না। 88, 37 পূর্ণ 1/2 মানে কত হয়? 3/8। যোগ করার গল্প হচ্ছে, তাহলে নতুন নাম্বারটা কত হবে বলো, মাইক্রোফোন অন করে। 11 11 11 11-এর মান 121, 8-এর মান বের করো। 11-এর মান 121 হলে 8-এর মান 11 × 11, 8-এর সঙ্গে 11 গুণ 14, 88। অপশনের মাধ্যমে তুমি চেক করতে পারবে 8-এর গুণিতক উত্তর হবে। যদি এই অঙ্কটা বলতো বিয়োগ করলে হয়, ধরো 120 দিয়ে দিলাম, বিয়োগ করলে হয় 120, তাহলে সংখ্যাটা কত? যোগের পরিবর্তে বিয়োগ দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। বিয়োগ করলে হয় 120, তাহলে সংখ্যাটি কত? করো, বিয়োগ করলে হয় 120, সংখ্যাটি কত? স্যার 192 192। তাহলে 5 192 রেশিওর মান হবে 120, কারণ কি 8 থেকে 3 বাদ যাবে, মাথায় যেটা থাকবে সেটা বাদ যাবে। 5 রেশিওর মান 120, 5 দিয়ে 24, 24 হচ্ছে 1 রেশিওর মান। তাহলে 8 রেশিওর মান কত হবে? 8 দিয়ে গুণ করে দাও, 192। 8 160, আর এদিকে 30, 32, 160 আর 32, 192। কিভাবে গুণ করবে? এই গুণগুলো মেন্টালি করার চেষ্টা করো এরপর। সবসময় যে 4 8 32, 2 হাতে রইলো 3, 8 2 16, 16 আর 3 19, এভাবে করা ছাড়ো। 24 কে ভাবো 20 + 4, 20-র সঙ্গে 8 গুণ করো 160,
আর 4-এর সঙ্গে 8 গুণ করো 32, 160 আর 32, 192 হয়ে গেল। এগুলো এইভাবে অঙ্কগুলো করে প্রথম তোমার টাইম লাগবে, লাগুক। এভাবে তুমি ভেবে ভেবে অঙ্কগুলো করো, টাইম দাও, একবারই টাইম ইনভেস্ট করো, দেখবে এত ভালোভাবে অঙ্ক শিখে যাবে না, তোমাকে কেউ হারাতে পারবে না অঙ্কে। তুমি তখন লোককে অঙ্ক শিখিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে ভাবতে হবে। এরপর আসছি তোমাদেরটা পালা, হোমওয়ার্ক। পরীক্ষাতে আসা, প্রিভিয়াস ইয়ারে আসা, দেখে নাও, পাশে মেনশন করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। কোনো সংখ্যা হতে 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300। তো অ্যান্সার কি হবে? অ্যান্সারটা অবশ্যই 300 থেকে বড় হবে। 400 হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে, এটা তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, 500 স্যার, অ্যান্সার 500। আমি বলছি না, কনস্টেবল মেন্স এসেছিল, এটা কনস্টেবল 2020-তে এসেছিল, ক্লার্কশিপে এসেছিল, সব দেখো এই সেম অঙ্ক। তুমি টাইপটা ভালো করে দেখো। এই অঙ্কটা একটু ইউনিক অঙ্ক, 5-এর অঙ্কটা তোমরা আগে ট্রাই করবে, 5-এর অঙ্কটা আগে ট্রাই করবে, তারপরে না হলে আমি যেটা বলেছি ওইভাবে তুমি করতে পারো, ইজিলি করতে পারো, বেশি নিয়মই করতে পারো। 30% বৃদ্ধি করলে হয় 39, 10% কমালে হয় 30, সেম টাইপের অঙ্ক দেবো। তার মানে কি, এই 3টে টাইপ খাতায় লিখে রাখবে, বাকি টাইপগুলো প্র্যাকটিস করবে, দ্যাটস ইট। চলো, টাইপ 4টা হচ্ছে আজকে লাস্ট, না 2টো টাইপ এখনো বাকি রয়েছে। এনার্জি আছে তো অঙ্ক করার, না হারিয়ে ফেলেছো? আছে। হ্যাঁ স্যার আছে। আছে আছে তো? হ্যাঁ স্যার আছে। তাহলে শুরু হ্যাঁ, করবো, স্যার। নাহলে কিন্তু 1 ঘন্টায় ক্লাস শেষ করে দেবো, তোমাদের উপর ডিপেন্ড করছে। চলো এই টাইপটা করিয়ে দিই। এই টাইপটা সহজ টাইপ আছে একটা, টাইপ 4। ঠিক আছে, দাঁড়াও একটু। এই অঙ্কগুলোর সঙ্গে পরিচিত তো? এবার দেখেন অঙ্কগুলো আমার পড়ে না, তারপর আমি ঢুকছি টাইপে। অঙ্কগুলো একবার দেখেন, এই অঙ্কটা পড়ে না। এই অঙ্কটা সবাই দেখেছে, চিনি, কয়লা, মূল্য, ভিত্তি, গ্লাস, এগুলো সবাই দেখেছে, চিনি, কয়লা। কিন্তু সেম টাইপের অঙ্ক এগুলো একটু দেখে নাও যে এই টাইপের হতে পারে। তারপর আমি আসছি, দেখো এই অঙ্কটা দেখে মনে হচ্ছে নাকি যে সময় ও দূরত্বের অঙ্ক? পার্সেন্টেজ আমি ঢুকিয়ে দিয়েছি বলে তোমার হয়তো মনে হচ্ছে যে এটা না পার্সেন্টেজেরই অঙ্ক, কিন্তু প্রথমবার যদি তোমাকে এই অঙ্কটা দেওয়া হয় তুমি কি ভাববে বলো? পার্সেন্টেজই ভাববে। তো বেসিকটা দেখা যাক। এইটা 3 ধরনের অঙ্ক হয়, কি কি হয় আমি একবার বলে দিচ্ছি। 3 ধরনের অঙ্ক এই টাইপে আমরা দেখব। টাইপ 4-এর 3 টাইপের অঙ্ক হয়। 1 নম্বরে নো চেঞ্জ, কোনো চেঞ্জ থাকবে না, অপরিবর্তিত, এই কথাটা লক্ষ্য রাখবে। দেখো এই অঙ্কটা পড়ো, ক্ষেত্রফল অপরিবর্তিত, নো চেঞ্জ, নো চেঞ্জ ইন এরিয়াস, ক্ষেত্রফল অপরিবর্তিত, এই জিনিসগুলো লক্ষ্য করো। খরচ অপরিবর্তিত, নো চেঞ্জ ইন এক্সপেন্ডিচার, খরচ অপরিবর্তিত। মোট আয় অপরিবর্তিত, তার মানে কি অপরিবর্তিত ব্যাপারটা এখানে কমন, তাই না? একটা হবে নো চেঞ্জ, এই টাইপের একটা আছে। আরেকটা হয় চেঞ্জ, পরিবর্তিত হবে, তারও টাইপ দেখাই। টাইপ গুলোর সঙ্গে আগে পরিচিত হও। তেমন দেখো, ক্ষেত্রফলে কি পরিবর্তিত হবে? ফাইন্ড পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলই আছে সব এখানে। পরিধি কত পার্সেন্টেজ বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে, পরিবর্তন হবে। পরিবর্তন কতটা এখানে লক্ষ্য। ঠিক আছে, এটা একটা টাইপ গেল। আরেকটা টাইপ হচ্ছে খতরনাক, এই টাইপের অঙ্ক এখনো পর্যন্ত খুব কমই দিয়েছে, বাট দিয়েছে পরীক্ষা। ঠিক আছে, 3 নাম্বার টাইপটাতে হচ্ছে এরকম টাইপটা, এটা টাইপটার নাম কি দিই, একটা মানে এই যে প্রথমে যে খরচ, যেমন এই কয়লার বৃদ্ধি 10% বৃদ্ধি পেলে খরচ অপরিবর্তিত থাকে,
যার ফলে তার ব্যবহার কত কমাতে হবে, এরকম একটা থাকে। আর এই টাইপটাতে কি থাকবে, কয়লার দাম 20% বৃদ্ধি পাচ্ছে, খরচ সে 5% বৃদ্ধি পাচ্ছে। মানে দেখো, দাম যদি 10% বৃদ্ধি পায়, তাকে খরচ কি করছে সে, মানে টাকার পরিমাণটা 5% বৃদ্ধি করছে মাত্র। তাহলে তার ব্যবহার, ইউজেস কত কমাতে হবে, মানে এখানে পরিবর্তন হবে দুটোতে সে পরিবর্তন করবে। জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, তার জন্য তো পকেটে টাকা বেশি খরচ করতে হবে। আগে যে পরিমাণ তুমি চিনি খেতে, ধরো সেই পরিমাণ চিনি যদি তুমি খেতে চাও, চিনির দাম 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমার পকেট থেকেও 10% বেশি খরচ করতে হবে, স্বাভাবিক বিষয় ব্যাপার। কিন্তু সেবাটা 10% পকেট থেকে খরচ করবে না, সে তার থেকে কম খরচ করবে, 5% খরচ করবে, তার বাজেট সে 5% বাড়াবে। এর ফলে তার মানে ইউজেস, চিনি খাওয়ার যে পরিমাণটা সেটা কত কমবে সেটা বলতেছে। 3 ধরনের টাইপ, বুঝতে পেরেছো এই 3টে টাইপকে? এই অঙ্কগুলো কি কি টাইপের হতে পারে। এরপর আসছে বেসিক নিয়ম। এখানে যে কেসগুলো হয় সেটা হচ্ছে, যদি আমি বলি যে চিনির মূল্যর সঙ্গে যদি আমি এখানে ব্যবহার মানে ইউজেস, কি বলে এটাকে জানো, ব্যবহার, কনজাম্পশন, খরচ, ইউজ যেটা চিনি কেজিতে যেটা হয় আর কি, কেজি সমান সমান কি হয়, খরচ হয়। ধরো চিনির দাম 40 টাকা প্রতি কেজি, কেউ 2 কেজি চিনি খায়, তাহলে তার পকেট থেকে কত টাকা যাবে, 80 টাকা যাবে, 80 টাকা যাবে, ঠিক আছে। এরপর 1 নম্বরে কি বলবে, চিনির দাম বেড়েছে তো কি হয়েছে, ধরো চিনির দাম 10% বৃদ্ধি পেয়েছে, সে বলবে না আমি যা আগে খরচ করতাম সেই খরচই করব, কোনো চেঞ্জ রাখবো না, মানে কোনো চেঞ্জ আমি করব না। আগে আমার মাসিক বাজেট ছিল 80 টাকা চিনি খাওয়ার পেছনে, আমি সেই 80 টাকাই খরচ করব, তাহলে হিসেব মতো চিনি আমাকে কম খেতে হবে, হ্যাঁ কি না। এটা হচ্ছে 1 নাম্বার, নো পরিবর্তন, তার পকেট থেকে কোনো সে খরচ করবে না। 2 নাম্বার টাইপটাতে কি হবে, 2 নাম্বার টাইপটাতে সে খরচ সেম থাকবে, মানে এখানে যেটা হচ্ছে কি খরচটাকে সে চেঞ্জ করবে। হয় ধরো মূল্য 10% বেড়েছে, খরচ 5% কমিয়ে দিয়েছে, তাহলে ব্যবহার 5% কমিয়েছে, তাহলে তার খরচে কি পরিবর্তন হবে, চেঞ্জ হবে, সেটা বের করতে দেবে, মানে এই দুটো জায়গাতে চেঞ্জ হবে। 3 নম্বরে কি হবে, 10% চিনির দাম বেড়েছে, খরচ সে 5% বাড়িয়েছে আগের থেকে, তাহলে তার ব্যবহার কত কমাতে হবে, এই টাইপটা। এই হচ্ছে 3টে টাইপের, ঠিক আছে। অর্থাৎ আমরা এই টাইপের অঙ্কগুলোতে দুটো গুণফলের আকারে একটাকে পেয়ে থাকি। চলো এরপরে দেখা যাক অঙ্কে আসা যাক, অঙ্ক দিয়ে পর বাকি বিষয়টা ক্লিয়ার করবো। তোমাদের আমি অঙ্ক নেব, যেটা প্রথমে সেটা হচ্ছে এই অঙ্কটা করাবো। বড় এই অঙ্কটা, এটা অনেক ভাবে করা যায়, ফর্মুলা রয়েছে, ফর্মুলা ছাড়াও করা যায়, ট্রিক্স আছে, ট্রিক্সও করা যায়, 3-4 রকমে করা যায়। আমি তোমাদের একটা নিয়মই শেখাবো, তার আগে বেসিকটা শেখাবো। কেউ কিছু বলবে, হ্যান্ড রাইজ করবে, হ্যান্ড রাইজ করেছো দেখছি, একজন কিছু বলতে চাইছো, কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারে। স্যার বলছি যে বলো। ওই যে আপনি এটা বললেন না মূল্য ব্যবহার খরচ, ওই 3 নম্বরের যে পয়েন্টটা একটু যদি সামান্য হালকা একটু হ্যাঁ বুঝিয়ে দিতেন। 3 নম্বরের কেসটা কি হচ্ছে দেখো, ধরো তুমি পরিবার চালাও, চিনি খাও, ঠিক আছে। চিনির দাম আগে ছিল 40 টাকা প্রতি কেজি, প্রথমে আমি পার্সেন্টেজ আছে, আমি টাকাতে হিসাব করছি। তুমি 2 কেজি চিনি খেতে, তাহলে তোমার পকেট থেকে 80 টাকা যেত। এখন ধরো চিনির দামটা 40 থেকে হয়ে গেছে 50 টাকা প্রতি কেজি, কিন্তু তুমি বলছো তুমি যদি আগের নিয়মেই 2 কেজি চিনি খেতে চাও, তাহলে তোমার পকেট থেকে কত টাকা যাবে বলো শুভঙ্কর। 100 টাকা। 100 টাকা খরচ করতে হবে। হ্যাঁ, এই টাইপে বলছে যদি তোমাকে আগের হারে চিনি খেতে হয় তাহলে 100 টাকা খরচ করতে হবে। এই টাইপে বলছে
যে তুমি 100 টাকা খরচ করবে না, তুমি 90 টাকা খরচ করবে। মানে তোমার বাজেটটা একটু বাড়ালে, 80 থেকে 90 এ গেলে, তাহলে তোমাকে এখানে 2 কেজি চিনিকে তুমি পাবে? পাবে না, কম পাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। এই পার্সেন্টেজটা আমাকে এখানে বের করতে হবে। 3 নম্বরে দুটো পরিবর্তন করতে হবে। বাজেটটা সে 80 থেকে 90 নিয়ে গেছে, এটা পার্সেন্টেজে হিসাব হবে। ধরো সে আগেতে সে যা খরচ করতো এখন সে 5% বাড়িয়েছে, এইভাবে হিসাবটা হবে। অঙ্ক আমি তোমাদের এলে বলে দেবো, বুঝতে পারবে। বুঝে গেছে ব্যাপারটা, চেঞ্জেসটা? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। প্রথমটাতে কি হয়েছিল, তুমি যদি মানে প্রথম যে টাইপটা হয় টাইপ 1টা, ওখানে ধরো এটা এরকম হতো, এরকম হতো বিষয়টা যে সরি 80, তুমি মাসে 80 টাকা করে খরচ করো চিনির জন্য, 80 টাকা করে, তার জন্য 2 কেজি চিনি পেতে। এখন 50 টাকা হয়ে গেছে, তুমি এটা 80 টাকায় খরচ করবে, কোনো চেঞ্জ করবে না। ওই জন্য বললাম নো চেঞ্জ, 80 টাকায় খরচ করবে। তাহলে কত কমাতে হবে? এটা হচ্ছে 1 নাম্বার টাইপ হয়ে গেল, নো চেঞ্জ, খরচে কোনো পরিবর্তন নেই, 80 টাকা 80 টাকায় চলবে। 3 নম্বরে বলা হচ্ছে খরচটা তুমি 80 নয় 90 টাকা করবে, একটু বাড়াবে। তাহলে কি চেঞ্জেস হবে? 1 আর 3 এরপরে পার্থক্যটা দেখো, ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। বুঝতে পেরেছো 1 আর 3 এর মধ্যে পার্থক্যটা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে ঠিক আছে। ঠিক আছে, তো চলো দেখো এই অঙ্কটা। চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে শতকরা কত কমাতে হবে যার ফলে খরচ অপরিবর্তিত থাকে? এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের বলে দিই, না হলে বলবে আবার স্যার জানে না ওই ফর্মুলাটা রে, ওই জন্য স্যার বললো না, কারণ এটা ট্রিক্স, তোমরা শিখেছো ট্রিক্স। সেটা হচ্ছে x/100 ± x পার্সেন্টেজ উত্তর। এটা শিখেছো তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? স্যার আপনার পুরোনো ক্লাস থেকে এই সূত্রটা শিখেছিলাম আমি। আচ্ছা, তো এই ফর্মুলা দরকার নেই, অনেক কিছু মনে রাখতে হয়। তো প্রথমে বেসিকটাকে দেখিনি, চিনির মূল্যর সঙ্গে ব্যবহার যদি আমি গুণ করি তাহলে খরচ পাই। বেসিকটা দেখো, জাস্ট দেখে রাখো, তাহলে ইজিলি করতে পারবে। খরচ পাই 20% বৃদ্ধি পেয়েছে। আমি 20% মানে কত? 1/5। অর্থাৎ আগে যদি 5 টাকা কেজি চিনি ছিল, এখন কত টাকা কেজি চিনি হবে বলো? 25% আছে, 4 হবে তো। ও সরি, 25% আছে। হ্যাঁ, 25% মানে 1/4। আগে যদি 4 টাকা কেজি চিনি হয়, তাহলে এখন ক টাকা কেজি চিনি হবে? 5 টাকা স্যার। 5 টাকা। আমি ধরে নিচ্ছি আগে চিনির জন্য তুমি 20 টাকা খরচ করতে, পকেট থেকে 20 টাকা খরচ করতে, এখনো তুমি 20 টাকায় খরচ করবে, কোনো নো চেঞ্জ। বলেছে না খরচ অপরিবর্তিত, মানে আগে যা 20 টাকা খরচ করতাম এখন আমি 20 টাকায় খরচ করবো, 20 টাকায় খরচ করবো। তাহলে দেখো আগে তুমি ক কেজি চিনি খেতে, মানে যখন 4 টাকা কেজি ছিল 5 তখন কেজি। ক কেজি চিনি খেতে? 5 কেজি। বা এগুলো 5 বলো, কেজি। এগুলো তোমরা মাইক্রোফোন অন করে বলো, তাহলে বুঝতে সুবিধা হবে, চুপচাপ থাকলে কিন্তু হবে না। এখন কত কেজি চিনি খাবে? 4 কেজি। 4 কেজি। 4 কেজি, কারণ খরচ তোমার সেম আছে। তাহলে এরপরে দেখো হিসাবটা, আগে 5 কেজি চিনি খেতে, এখন 4 কেজি চিনি খাচ্ছ, তাহলে কত কেজি কমিয়েছো? 1 1 কেজি। কেজি স্যার। 1 কেজি। কতর মধ্যে কমিয়েছো? 5 এর 5 এর মধ্যে। মধ্যে। আগে তাহলে 100 এর 5 মধ্যে কেজি কত? খেতে, 5 এর মধ্যে 1 কেজি চিনি তুমি কম করে দিয়েছো, তাহলে 5 কেজিটা যাবে নিচে। কতর মধ্যে, এর কথাটা 5 এর মধ্যে কমিয়েছি 1 কেজি, তাহলে নিচে গেল 5 গুণ 100। তাহলে কত পার্সেন্টেজ ব্যবহার কমিয়েছো? দেখো এখান থেকে পেয়ে যাবে 3%। 2%। এটা গেল বেসিক নিয়ম। তাহলে এখানে যে পরিবর্তনটা দেখো, 4টা এখানে গেছে, এবার উল্টে গেছে, 5টা এখানে গেছে, উল্টে সুইচ হয়েছে। এরপরে আসছি কিভাবে আমরা শর্টকাটে করব। কিচ্ছু না, এই অঙ্ক থাকলে দেখে দেবে অপরিবর্তিত, অনেকে মুখস্থ করে 25% হলে 20% উত্তর হবে, করতে যাবে না, বেশিক্ষণ লাগবে না। 25% মানে 1/4, 4টা বেড়ে কত হচ্ছে? 5। এটা হচ্ছে কি মূল্যটা, 4 টাকাটা বেড়ে 5 টাকা হচ্ছে। খরচটা কি হবে? ব্যবহার মানে ইউজেসটা কি হবে? এটা উল্টোটা হবে, 5টা কমে 4 হচ্ছে।
যখনই দ্রব্যর দাম বেড়ে যাবে, 4টা বেড়ে 5 হচ্ছে, তাহলে খরচটা কি হয়ে যাবে? আগে 5 কেজি খেতে এখন 4 কেজি খাবে। ভালো করে বোঝে নাও। মূল্যটা যখনই বেড়ে যাবে, ব্যবহার কেজির পরিমাণটা ঠিক উল্টে যাবে। 4 টাকা কেজি ছিল, এখন 5 টাকা হয়েছে, তাহলে এখন আগে তুমি 5 কেজি চিনি খেতে, এখন 4 কেজি চিনি খাবে। ক্লিয়ার? তাহলে দেখো 5 কেজি থেকে 4 কেজি খাচ্ছি, মানে ক কেজি কম খাচ্ছি? 1 কেজি কম খাচ্ছি, মানে -1। আমরা এভাবে বিষয়টাকে বলবো, 5 কে 4 করতে গেলে কি করবো? 1 বিয়োগ করবো। 5 কে 4 করতে গেলে 1 বিয়োগ করবো। সেই 1 বিয়োগটা যাবে 5-এর মাথায়, -1 উপরে গেল, গুণ 100। এরপর কাটাকুটি করো, 5 20 100, 20% মাস। এই যে সামনে মাইনাস চিহ্নটা এসেছে, মানে কমবে, 20% ব্যবহার কমাতে হবে। আর একবার বলে দিচ্ছি, 20% মানে 25% মানে 1/4, 4টা হচ্ছে 5, বেড়ে যাচ্ছে। তাহলে 5টাকে আমি যদি 4 করতে চাই, 1 কমাবো। 5টাকে 4 করতে গেলে 1 কম করবো, 1 বিয়োগ করবো, তাহলে 5-এর মাথায় লিখে দেবো -1 গুণ 100। অ্যান্সার চলে আসবে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না প্রণব? পাচ্ছি দাদা। দেখা যাচ্ছে তো। মাঝে মাঝে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে, কেন? নেটের প্রবলেম। যাই হোক, এটা বোঝা গেছে। এইভাবে করবো আমরা অঙ্কগুলো সলভ। আবার যদি ধরো এটাকে বলে দিত বৃদ্ধির পরিবর্তে হ্রাস, তাহলে কি হতো? 1-এর স্যার 4। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কেটে জয়েন হও, কেটে জয়েন হও। ঠিক আছে। এটা যদি বলে দিত হ্রাস, তাহলে 4টা কি হতো? বলো। 3 4টা 3 হতো। 3 হতো স্যার। তাহলে এখন 3কে যদি 4 করতে চাই, 1 বাড়বে, ++1, হ্যাঁ। +1 3-এর মাথায়, যে মাথাটা ফাঁকা পাচ্ছ বসিয়ে দাও। 3টে যাবে, 3-এর উপরে যাবে +1 × 100। তাহলে তখন কি কেজির পরিমাণটা, পার্সেন্টেজটা বেড়ে যেত, চিনি খাওয়ার পরিমাণটা বেড়ে যেত। তাহলে 100/3 মানে 33.113% বৃদ্ধি হতো তখন খরচ, মানে এর পরিমাণটা, চিনির কেজির পরিমাণটা, খাওয়ার পরিমাণটা বৃদ্ধি হতো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এরপর এই টাইপটাতেই কিভাবে দেখো চেঞ্জেস গুলো হচ্ছে। শুধু এটা চিনির খরচ, টাকা পয়সার হিসাব গেল, এটা বিভিন্ন জায়গাতে হতে পারে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, প্রস্থ শতকরা কত কমাতে হবে যার ফলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? দেখো কেন হচ্ছে, এই ফর্মুলাটা কেন লাগবে সেটাকে দেখো। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হয় ক্ষেত্রফল, এই জন্য এটা লাগবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল হয়। এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে 20%, প্রস্থ কি পার্সেন্টেজ কমবে, যার ফলে ক্ষেত্রফলে কোনো চেঞ্জ হবে। টাকা পয়সার হিসাবে কি হচ্ছিল? মূল্য ছিল, মূল্যের সঙ্গে কত কেজি খাচ্ছি ছিল, নিয়ে পাচ্ছিলাম খরচ, মূল্যটা বৃদ্ধি হচ্ছিল, কত কেজি কমাবো, যার ফলে খরচ সেম থাকবে। টাইপটা সেম, অঙ্কের টাইপটা কিন্তু সেম, ভেতরের জিনিসটা পুরোটাই সেম। বুঝতে পেরেছ? তাহলে এখানে সেম ভাবে আমরা অ্যাপ্লাই করবো এটা। 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে 1/5। 20% মানে কি 1/5, 5টা কত হচ্ছে? 6। তাহলে 6টাকে আমি 5 করতে চাই, কি করবে? 1 -1, বিয়োগ করবে, -1টা যাবে উপরে, ইন্টু 100, কাটাকুটি করে দেবে, 50/3, 16.213% উত্তর। কি হবে? কমবে। কমবে না বাড়বে? এখানে মাইনাস চিহ্নটা দেখে বুঝতে পারবে। অনেক সময় অপশন গুলো এরকম দেয়, 16.213% কমবে,
16.23% বাড়বে, 16.23 আবার 11.13% কমবে, এই কমবে বাড়বে হ্রাস বৃদ্ধি এই কথাগুলো অপশনে কিন্তু থাকে। তার জন্য ফেঁসে যাবে যদি তুমি মুখস্থ করো বা ফর্মুলা লাগাও, ওই ফর্মুলাগুলো লাগাও। এখানে তোমার মাইনাস চিহ্নটা মানেই কমবে, বুঝতে পেরেছো? যেমন এটা, এরপর এটাতে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেল, প্রস্থ শতকরা কত বৃদ্ধি পাবে? এই শতকরা কত বৃদ্ধি পাবে লিখে দিয়েছে বলে তাই, যদি বলতো যে প্রস্থ কি পরিবর্তন হবে যার ফলে তার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, যদি এরকম দিয়ে দিত তাহলে তোমার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস এই কথাগুলো অপশনে কিন্তু থাকতো। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলো? এটাই লাস্ট টাইপ আজকের ক্লাসে। স্যার 11/1/9। 10% হ্রাস মানে 1/10, 10টা কত হবে? 9 হবে। 9টাকে আমি কি করবো? বৃদ্ধি করবো, +1, +1 +1টা যাবে 9 এর মাথায় ইন্টু 100, অর্থাৎ 11.1/9% কি হবে? এখানে প্লাস চিহ্ন রয়েছে, বৃদ্ধি। যদি এটা বৃদ্ধি বলতো, 10% বৃদ্ধি পাচ্ছে বলতো, তাহলে 1/10, 10টা হয়ে যেত 11, 11টাকে 10 করতে গেলে -1, -1টা যেত উপরে। তোমার তাহলে নেটওয়ার্কের প্রবলেম পূর্ণ, তুমি বলছো শুনতে পাচ্ছ না, স্ক্রিন দেখতে পাচ্ছ না, আই থিঙ্ক কিছু একটা প্রবলেম আছে। সিনেমার টিকিটের বিক্রি 30% কমে গেল, শতকরা কত বৃদ্ধি করতে হবে যার ফলে মোট আয় অপরিবর্তিত থাকে? আমজাদ, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছি সব, সিনেমার ভালো টিকিটের লাগছে। বিক্রি 30%, আগে দেখো এই টাইপের মধ্যে পড়ছে কিনা, তুমি যে টাইপটা দেখলে একটু আগে ওই টাইপের মধ্যে পড়ছে কিনা দেখো। সিনেমার টিকিট যে পরিমাণ বিক্রি হবে আর টিকিটের যা দাম, সে দুটোকে গুণ করলে তবেই আমার স্যার প্রফিটটা আমি আসবে। অঙ্কটা করেছি স্যার। 11/1/9 হবে কি উত্তর? না, 30% এই অঙ্কটা বলছো? হ্যাঁ হ্যাঁ। সিনেমার টিকিটের মূল্য 30%, দেখা যাক কি হয়। 30% মানে কত? 30/100, 3/10। 3/10, একদম। কি বলেছে? কমে গেছে, মানে 10টা কত হবে বলতো? 9 না, 9 হবে না, 3 কমছে তো। একটু আগে বললাম না, মাথারটা যেটা হবে সেটা যোগ যোগ মাথারটার সঙ্গে হবে। 7 হবে। 7 হবে। এখানে তুমি 9 করেছো তাই তো? হ্যাঁ ঠিক স্যার। আছে, এটা তুমি খাতায় নোট করে রেখে দেবে ভালো করে। যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, মাথায় 3টা, মাথায় যেটা থাকবে সেটা যোগ বা বিয়োগ সেটা হবে, কমবে বাড়বে সেটা, ঠিক আছে? তাহলে 10টা হচ্ছে 7, 7কে যদি 10 করতে চাই 3 যোগ করতে হবে, তাহলে 7-এর মাথায় 3কে চাপিয়ে দাও, গুণ 100, 300/7। এটাকে তুমি পার্সেন্টে ভেঙে নেবে, ঠিক আছে? 3 7 দিয়ে 4 7 28, 20, 7 2 14, 6 42 6 7। এরকম পার্সেন্টেজ দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদম কারেক্ট। ভুল হলো নাকি? 6 7 28, 20, 7 2 14, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। 42 6 7%। দেখো, এটা সময় দূরত্বের অঙ্ক। গাড়ির বেগ 50% বৃদ্ধি করলে শতকরা কত কম লাগবে একই দূরত্ব পৌঁছাতে? দূরত্ব এখানে সেম আছে, ডিস্টেন্স সেম আছে। কেন লাগবে? কারণ টাইমের সঙ্গে স্পিডকে গুণ করলে আমি ডিস্টেন্স পাই। দ্যাটস ওয়াই আমি ওটা লাগাতে পারবো। 50% বেড়েছে, 50% মানে হাফ। 2টা কত হবে? 3 হবে। 3কে আমি 2 করতে চাই, 1 যোগ করব, সরি 1 বিয়োগ করব, -1টা যাবে উপরে, গুণ 100। 33/1/3 হবে কি? একদম একদম কারেক্ট। 33.1/3% টাইম কম লাগবে। ক্লিয়ার? আজকে টাইপ 4 পর্যন্ত থাক। এটার দেখো হোম টাস্ক 10টা করে অঙ্ক রয়েছে,
অবশ্যই কিন্তু আজকে ক্লাসটার পর পিডিএফ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে গ্রুপে দিয়ে দেবো, এবং হোম টাস্ক গুলো করতে থাকবে পিডিএফ দেখে। ভিডিও পরে পাবে, কারণ ভিডিও একটু প্রসেসিং হতে টাইম লাগে, মোটামুটি বিকালের দিক করে পেয়ে যাবে ভিডিওটা। দাদা ওই নোট, সলভ করা পিডিএফটা দিলে ভালো হয়, ওই যে যেটা দিয়ে সলভ করেছেন আজকের ক্লাসে। হ্যাঁ এটা যেটা আমি ইঙ্ক যেগুলো রয়েছে আর কি, লেখা যেগুলো আছে এই পিডিএফটাই দেবো। ঠিক আছে। কারণ স্যার একটা কথা ক্লাসের, বলতাম। বলে দিই, ক্লাসের পরপরই তুমি যদি এই পিডিএফটা দেখে নোট করো না, তাহলে রেকর্ড ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে না। কোনো জায়গায় বুঝতে না পারলে তখন তুমি রেকর্ড ভিডিওটা দেখবে। আমাদের অত সময় নাই যে 1.5 ঘন্টা ক্লাস করবে, তারপরে আবার রেকর্ড ভিডিও 1.5 ঘন্টা দেখবে, তাহলে কি হলো আলটিমেটলি লাইভ ক্লাসে এসে, তাই না? তো পিডিএফটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, এবং সেই পিডিএফ দেখে তুমি নোটটা বানিয়ে নেবে। আর এই হোমওয়ার্কের গুলো নোটে লেখার দরকার নেই, তাহলে প্রচুর বড় নোট হয়ে যাবে। কোশ্চেন অ্যান্সার এভাবে কিন্তু নোট তৈরি করবে, কোশ্চেন অ্যান্সার এভাবে কিন্তু নোট তৈরি করবে। আমার নোটটা তোমাদেরকে দেখাবো, তাহলে একটা ধারণা তৈরি হয়ে যাবে। যেভাবে করতে হবে, তাহলে দেখো এটা হোমওয়ার্ক রইলো, এগুলো করে নেবে। সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। আমি তোমাদের যে হোম টাস্ক গুলো দিচ্ছি এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আসা। তো অবশ্যই কিন্তু খুব ভালো করে করবে, কারণ আমি তোমাদের যে সমস্ত জিনিসগুলো শেখাচ্ছি সব এক্সাম ওরিয়েন্টেড। তোমার মানে অন্য কিছু চিন্তা ভাবনা করার দরকারই নাই যে ফালতু জিনিস শিখছি বা অতিরিক্ত জিনিস শিখছি। আমি তোমাদের অতিরিক্ত জিনিস শেখাবো না, আমি নিজেও জানি না অতিরিক্ত জিনিস। তো যতটুকু পরীক্ষাতে প্রয়োজন নাম্বার তোলার জন্য, ততটুকুই আমরা শিখবো, এক্সট্রা শিখে কোনো লাভ নেই। তো সব প্রিভিয়াস ইয়ার দেখো, ফুড এসে 2024 এসেছিল, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আসতে থাকে। এরপরে টাইপ 5 করবো। টাইপ 5টা খুব ইম্পর্টেন্ট। এইখানে যে একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা আমি ছোট্ট করে বলে দিই। x প্লাস ওয়াই প্লাস xy/100 পার্সেন্টেজে এই একটা ফর্মুলা আমি তোমাকে মুখস্থ করতে বলবো। আর এই ফর্মুলাটা দিয়ে অনেক অনেক অঙ্ক তোমরা কিন্তু পাবে, লাভ ক্ষতিতে পাবে, চক্রবৃদ্ধি সুদে এই অঙ্ক, এই ফর্মুলা লাগিয়ে দেবো আমি। আপনার এই সূত্রতে পিওয়াইকিউ গুলো অনেক আছে দেখলাম, ক্লাসগুলো দেখেছি। PYQ তে প্রচুর মানে এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। অনেক বইতে এই ফর্মুলাটাকে 4টা ভাগে ভাগ করে দেয়, কিভাবে ফর্মুলাটা দরকার, কেন দরকার। এটা একটু সেই মাইনাস প্লাসের জন্য একটু প্রবলেম হয়ে যায় মাঝে এটা মাঝে। মাইনাস, কখন মাইনাস করে কখন প্লাস করে, ওইসব চিন্তা ভাবনা করার দরকার নেই। তুমি শুধু এটা মনে রাখবে, বাকিগুলো তুমি এমনি পারবে। ওটা নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে? আজকে আর বলবো না, আজকে অনেক কিছু পড়িয়ে দিয়েছি, মাথা হ্যাং হয়ে যেতে পারে। আর স্যার ক্লাসের মাঝে তো আমি রিজনিং গল্প ক্লাসটা কবে করি। থেকে স্টার্ট করবেন? এটা না আমি বলছি রিজনিং ক্লাসটা কবে থেকে স্টার্ট রিজনিং করবেন? ক্লাসটা আমি তোমাদের কাল পরশুর মধ্যে একটা দিয়ে দেবো, এখন নোট রেডি হচ্ছে, ওটা দিয়ে দেবো কাল পরশুর মধ্যে, ঠিক আছে? সন্ধ্যের সময় দেবো, ঠিক আছে? তো নোটটা করে নিও, আর আমার নোটটা তোমাদেরকে দেখায়, একটু দেখে রাখো, চোখ বুলিয়ে রাখো। দেখো এটা আমার নোট, অনেক পুরানো নোট, ঠিক আছে? অ্যালজেব্রা, পার্সেন্টেজ, রেশিও, মিক্সচার লিগেশন, মানে এই খাতাতে এই 5-6টা টপিক রয়েছে। গেল অ্যালজেব্রা, যেটা আমি অ্যালজেব্রা আগে করেছিলাম, ঠিক আছে? অ্যালজেব্রাটা বাদ দিই, তোমাদেরকে আগে দেখাই, এটা দেখাই, তোমার পার্সেন্টেজটা দেখাই। এভাবে কিন্তু নোটগুলো পড়বে, হ্যাঁ? আর দেখো পার্সেন্টেজ শুরু হচ্ছে এখানে, টাইপ 1। টাইপ 1 এর পার্সেন্টেজের যে ফ্র্যাকশন টু চেঞ্জেস গুলো রয়েছে, তারপর দেখো টাইপ 2 অঙ্ক, আমার ইংলিশ ভার্সন করা আছে, ফোনটাকে উল্টে নাও একটু। ইংলিশে রয়েছে, তার নিচে দেখো সলিউশন আছে, ইংলিশ আছে তার নিচে সলিউশন আছে। দেখো এখানে আমি নোট লিখেছি, ইউনিট সেম করতে হবে। ওই এককের গল্পটা বলেছিলাম না, 50 গ্রাম 1 কেজির কত, এই কেজিটাকে ইউনিট সেম করতে হবে। আমি লিখে রেখেছি আমার সুবিধা মতো, তোমরা তোমার মতো করে লিখবে। দেখো এই অঙ্কগুলো সব রয়েছে।
বেসিক আছে, মেথড 1 2 3, তোমাদের এতগুলো মেথড আমি শেখাইনি, যেটা দরকার সেটাই শিখিয়েছি। ঠিক আছে, এখানে দেখো অঙ্ক রয়েছে, তার নিচে সলিউশন। নিজের হাতে নোট তৈরি করবে, প্রিন্ট আউট করে নেব, নিয়ে জেরক্স করবো, হ্যাঁ ওইসব যাবেই না। আমি ওটা নিজের কষ্ট করে বানিয়েছি, একবার বানাবে আর বানাতে হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এই দেখো টাইপ 5 সব টাইপ আকারে সাজানো আছে, টাইপ 4, এখান থেকে তোমাদেরকে পড়াই আমি। ঠিক আছে, তো চাপ নিও না, একদম সুন্দর করে সাজানো রয়েছে, পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেবো এইভাবে টাইপ দিয়ে দিয়ে। আর আরো আমি অ্যাড করে দিয়েছি এটার সঙ্গে পিওয়াইকিউ গুলো, পিওয়াইকিউ গুলো ছিল না, পিওয়াইকিউ গুলো অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এখানে ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাস আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে শুরু হবে, টাইপ 5 থেকে শুরু হবে, টাইপ 4 পর্যন্ত করে নেবে। চলো রেকর্ডিংটা অফ করলাম, আর কিছু বলার থাকলে বলতে পারো।